হাতের তালুতে লেপ্টে থাকা পোড়া মোবিলের গন্ধ আর জামায় লেগে থাকা কয়েকটা তালি, কারো কাছে এটা স্রেফ দারিদ্র্য, কিন্তু কারো কাছে এটাই লড়াই। আজ আপনাদের এমন এক মেকানিকের গল্প শোনাব, যার চোখের মণিটা ছিল চকচকে, ঠিক তার বাবার দেখা সেই অপূর্ণ স্বপ্নটার মতো। সে একটা বড় আশা নিয়ে এক দাপুটে মহিলা সিইওর দরজায় গিয়ে দাঁড়িয়েছিল। সে ভেবেছিল তার মেধার ঘাম বোধহয় দাম পাবে, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। আভিজাত্যের চাকচিক্যে তার প্রতিভা ঢাকা পড়ে গেল। সবার সামনে তাকে নিচু করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। কেউ তখন ঘুণক্ষরেও ভাবেনি যে এই ছেলেটাই তার জেদ আর পরিবারের দোয়ায় একদিন ওই কোম্পানির তাসের ঘর উল্টে দেবে। এই গল্পটা শুধু সেই মেকানিকের একার নয়, এটা আপনার, আমাদের সবার গল্প, যাদের কখনো না কখনো তাদের পোশাক বা পকেটের অবস্থা দেখে ছোট করা হয়েছে। তাই শেষ পর্যন্ত শুনবেন, কারণ বুক চিরে আসা এই সাহসটুকু আপনারও দরকার। গল্পে ঢোকার আগে আমাদের সাথে যুক্ত হয়ে যান, ভিডিওটি লাইক করুন আর নিচে কমেন্টে ঝটপট লিখে ফেলুন তো ঠিক এই মুহূর্তে আপনি দুনিয়ার কোন কোণ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আপনাদের উত্তরগুলো পড়ার অপেক্ষায় রইলাম। ভাবুন তো, বিশাল এক অট্টালিকার সামনে দাঁড়িয়ে থাকা একটা সাধারণ ছেলে, যার হাতে ধরা ছোট্ট একটা কাঠের বাক্স, অথচ তার ওজন যেন ওই ইমারতটার চেয়েও বেশি। 2026 সালের ডিসেম্বরের সেই কুয়াশা ভেজা সকালে কোয়েম্বাটোর শহরটা যেন একটু বেশিই থমথমে ছিল। অবিনাশী রোডের উপর ঝকঝকে সব কাঁচের দালানে যখন সূর্যের প্রথম আলো ঠিকরে পড়ছে, চারপাশটা দেখতে কোনো রূপকথার মতো লাগছিল। সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বরদা রাজান অটো ওয়ার্কস। এর ভেতরে সাদা ধবধবে মেঝে আর সারিবদ্ধ দামি গাড়ি দেখলে যে কোনো সাধারণ মানুষের পা একটু থমকে যাবেই। কিন্তু কার্তিক সুব্রহ্মণ্যম থামেনি। তার পরনের শার্টটা মলিন, কাঁধে একটা জীর্ণ ঝোলা ব্যাগ, আর নখের কোণায় গ্রিজের সেই কালো দাগ। সে চাইলেই ওটা লুকোতে পারত, কিন্তু মুছে ফেলার সাধ্য ছিল না, কারণ ওটাই তার দিনরাত্রির হাড় ভাঙা খাটনির ছাপ। তার হাতে থাকা সেই সাধারণ বাক্সটার ভেতরেই লুকিয়েছিল অসামান্য এক প্রযুক্তি, যা জ্বালানি সাশ্রয়ে বিপ্লব আনতে পারত। আর সেই মডেলটার নিচেই সযত্নে রাখা ছিল তার বাবার সেই পুরনো খাতাটা। ওই ডায়েরিটা আসলে তার বাবার ছিল। পাতাগুলো সময়ের চাপে হলদে হয়ে গিয়েছে, চারপাশটা দুমড়ানো, কিন্তু ওর ভেতরে একটা অপূর্ণ স্বপ্ন আজও ধুকফুক করছিল। কার্তিকের মনে পড়ল, তার বাবা বলতেন, মেশিন মানে শুধু একদলা লোহা নয়, ওটা যে বানায় তার অন্তরের টানটাও তাতে মিশে থাকতে হয়। কার্তিক আজ নিজের স্বার্থে এখানে আসেনি। সে এসেছিল তার মা লক্ষ্মী আম্মার ওষুধের খরচ জোগাতে, ছোট বোন নন্দিনীর পড়াশোনাটা যাতে মাঝপথে থেমে না যায় সেই ব্যবস্থা করতে। আর এসেছিল সেই সব হাজারো মানুষের জন্য, যাদের প্রতিটা দিন কাটে পেট্রোলের দাম বাড়বে নাকি চালের দাম কমবে এই আশঙ্কায়। কার্তিক লম্বা একটা শ্বাস নিল। দরজার কাচের ওপর নিজের ঝাপসা ছায়াটা দেখে বিড়বিড় করে বলল, আপ্পা, আজ আপনার স্বপ্ন এই দরজার ভেতরে পা রাখতে চলেছে। কাচের ওপাশে পা রাখতেই কার্তিকের মনে হলো সে ভিনগ্রহে চলে এসেছে। এখানে যেন শব্দ করারও নিয়ম আছে। রিসেপশনে বসা মেয়েটা প্রথমে তার মুখের দিকে চাইল, তারপর বিরক্তি নিয়ে চোখ বোলালো তার ধুলোবালি মাখা পোশাকের ওপর। শেষে তার চোখ গিয়ে থামল কার্তিকের দু হাতে জাপটে ধরা ওই ছোট কাঠের বাক্সটার ওপর। কার্তিক গলা খাকড়ি দিয়ে নিজের নামটা জানালো, বলল যে বরদরাজান অটো ওয়ার্কসের ইঞ্জিনিয়ারদের সাথে তার কথা বলার কথা। মেয়েটা কম্পিউটার স্ক্রিনে কার্তিকের নামটা দেখে চোখ কপালে তুলল। ভেবেছিল কোনো বড় ইঞ্জিনিয়ার আসবে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মেকানিকটাকে দেখে সে বোধহয় আকাশ থেকে পড়ল। কিছুক্ষণ পর এক লোক তাকে লম্বা একটা করিডোর দিয়ে নিয়ে চলল। ভেতরে ঢোকার পর এসির কনকনে ঠান্ডা হাওয়া কার্তিকের গায়ে কাঁটা দিল। সাদা দেওয়াল, চকচকে টেবিল আর দামি পারফিউমের কড়া গন্ধ, সব মিলে ঘরটা যেন বাইরের রূঢ় পৃথিবীটাকে এক নিমেষে মুছে ফেলতে চাইছে। মিটিং রুমে বসা মানুষগুলো ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজেছিল। কার্তিক ঘরে ঢোকার পর কেউ তাকে ন্যূনতম সৌজন্যটুকুও দেখাল না। দুজন লোক আর চোখে তাকে একবার দেখল, তারপর একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। ওই হাসিতে কোনো চেনা টান ছিল না, ছিল স্রেফ তুচ্ছতাচ্ছিল্য। কার্তিক কাঠের বাক্সটা খুব সাবধানে টেবিলের উপর নামিয়ে রাখল। উত্তেজনায় তার আঙুলগুলো সামান্য কাঁপছিল, কিন্তু গলাটা ছিল একদম স্থির। সে খুব গুছিয়ে বলতে শুরু করল তার বানানো সেই এনার্জি ব্যালেন্সিং সিস্টেমের কথা। কিভাবে এটা কম দামি গাড়ি আর সাধারণ মানুষের রোজকার যাতায়াতে বিপ্লব আনতে পারে। সে বোঝাতে চেয়েছিল কিভাবে এই ছোট্ট যন্ত্রটা ইঞ্জিনের উপর চাপ কমিয়ে লিটার প্রতি মাইলেজ বাড়িয়ে দেবে, যাতে সাধারণ মানুষের পকেটে মাসের শেষে অন্তত কয়েকটা টাকা বাঁচে। কিন্তু তার কথা শেষ হবার আগেই এক সিনিয়র ম্যানেজার দাঁত বের করে হাসলেন।
টিপ্পনি কেটে বললেন, তা এই জিনিস কোন ল্যাবে পরীক্ষা করেছেন, নাকি চায়ের দোকানে আড্ডা মারতে মারতে মাথায় আসা কোনো আজগুবি আইডিয়া এটা? পুরো ঘরে একটা তাচ্ছিল্যের হাসি ছড়িয়ে পড়ল। কার্তিক কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার ওপাশে খটখট শব্দ শোনা গেল। হাই হিলের সেই তীক্ষ্ণ শব্দ ঘরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হচ্ছিল। মুহূর্তের মধ্যে হাসাহাসি বন্ধ হয়ে গেল, সবাই আড়ষ্ট হয়ে সোজা হয়ে বসল। ঘরে ঢুকলেন মীরা বরদরাজান। পরনে নিখুঁত করে পরা শাড়ি, চোখে শিকারি চাউনি, আর ব্যক্তিত্বে এমন এক ভারিক্কি ভাব যে মনে হয় পুরো কোম্পানিটা তার আঙুলের ইশারায় চলে। সিটে বসেই তিনি কার্তিককে একবার আপাদমস্তক দেখে নিলেন। সেই কয়েক সেকেন্ডের চাউনি যেন কার্তিকের এত বছরের হাড় ভাঙা খাটুনিকে এক তুড়িতে উড়িয়ে দিল। তাহলে আপনিই সেই কার্তিক সুব্রামান্যাম? মীরা হাতের ফাইলটা ধপাস করে বন্ধ করে বললেন, যার সম্পর্কে শোনা যাচ্ছিল যে সে নাকি আমাদের কোম্পানিকে নেক্সট জেনারেশন টেকনোলজি এনে দেবে। কার্তিক খুব শান্ত গলায় উত্তর দিল, ম্যাডাম, আমি বড় কোনো দাবি করছি না, শুধু চাইছি আপনি একবার মন দিয়ে এটা দেখুন। কার্তিক সাবধানে বাক্সের ডালাটা খুলল। টেবিলের ওপর ছোট্ট মডেলটা বের করে রাখার পাশাপাশি সে তার বাবার সেই পুরনো ডায়েরিটাও রাখল, যার পাতায় পাতায় আঁকা ছিল নকশা আর নোটস। সে প্রথম পাতাটা খুলতে যাবে, এমন সময় স্যুটে ঢাকা এক তরুণ এক্সিকিউটিভ খপ করে ডায়েরিটা তুলে নিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে পাতা উল্টাতে লাগল। ওই লোকটার কাছে হয়তো ওগুলো স্রেফ পুরনো কাগজের জঞ্জাল, কিন্তু কার্তিকের কাছে ওগুলো ছিল তার বাবার গলার স্বর। হঠাৎ বাঁধাই আলগা হয়ে যাওয়া কয়েকটা পাতা ঝরে পড়ল মেঝেতে। কার্তিক তড়িঘড়ি করে নিচু হতে গেল, কিন্তু তার আগেই কারো চকচকে চামড়ার জুতো নির্মমভাবে চেপে বসল একটা পাতার ঠিক কোণায়। সেই মুহূর্তে এসির কনকনে ঠান্ডা হাওয়াটা যেন কার্তিকের বুকের ভেতর পর্যন্ত জমে গেল। সে খুব সন্তর্পণে জুতোটার নিচ থেকে পাতাটা টেনে তুলল। যেখানে জুতোর দাগ লেগে কালির লেখাটা লেপটে গিয়েছিল, সেখানে সে নিজের আঙুল দিয়ে আলতো করে ঘষতে লাগল। মীরা সবই দেখলেন, কিন্তু তার অভিব্যক্তিতে এক ফোঁটা মায়া বা অনুশোচনা দেখা গেল না। তিনি মডেলটার দিকে এক ঝলক তাকিয়ে কাঠখোট্টা গলায় বললেন, দেখুন, আবেগের জায়গা আর ব্যবসার জায়গা আলাদা। ইন্ডাস্ট্রি ইমোশন দিয়ে চলে না। আমাদের এমন মানুষ চাই যাদের সলিড ব্যাকগ্রাউন্ড আছে, প্রেজেন্টেশন আছে। একটা ভালো আইডিয়া তখনই বাজার পায় যখন সেটা প্রেজেন্ট করার মতো মানুষটার সেই লেভেলের স্ট্যাটাস থাকে। এই প্রথমবার কার্তিক চোখ তুলে সরাসরি মীরার চোখে চোখ রাখল। শান্ত গলায় বলল, স্ট্যাটাস কখনো জামাকাপড় দিয়ে মাপা যায় না ম্যাডাম। পুরো ঘর নিমেষে নিস্তব্ধ। মীরার ভ্রু কুঁচকে গেল। তিনি চেয়ার ছেড়ে সামান্য সামনে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বললেন, হয়তো যায় না, কিন্তু কাউকে এমনি এমনি বিশ্বাসও করা যায় না। আমাদের কোম্পানি কোনো চ্যারিটি ফান্ড বা ল্যাবরেটরি নয় যে রাস্তার ধারের কোনো মডেলে আমরা সময় আর টাকা নষ্ট করব। কথাগুলো নিচু স্বরে কলা হলেও চাবুকের মতো আছড়ে পড়ল কার্তিকের গায়ে। সে আর টু শব্দ করল না, কোনো সাফাই গাইল না, কোনো তর্কেও জড়াল না। বাবার ডায়েরিটা সযত্নে বুকের কাছে জড়িয়ে ধরে সে মডেলটা গুছিয়ে নিল। মিটিং রুমে বসা মানুষগুলো ততক্ষণে আবার নিজেদের ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজে গেছে, যেন এতক্ষণ সেখানে কোনো মানুষই ছিল না, স্রেফ একটা সামান্য উপদ্রব এসেছিল আর চলে গেছে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার ঠিক আগে কার্তিক এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। ভেতরে ভেতরে অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল তার, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই যেন দাবানলের মতো জ্বলে উঠছিল এক নতুন জেদ। সে পেছনে না ঘুরেই শুধু বলল, একদিন এই আইডিয়াটাই আবার ফিরে আসবে আপনার সামনে। তফাৎ শুধু একটাই হবে ম্যাডাম, সেদিন আমি আর আপনার অনুমতি চাইতে আসব না। এরপর সে বেরিয়ে গেল ওই ঠান্ডা ঘরটা থেকে, যেখানে তার স্বপ্নকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তার বুকের আগুনটাকে কেউ নেভাতে পারেনি। কোম্পানির বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতেই কার্তিকের মনে হলো বাইরের বাতাসটা যেন আচমকা ভারী হয়ে গেছে। সকালে যে অবিনাশী রোডটাকে তার আসার পথ মনে হচ্ছিল, এখন সেটাই একটা দীর্ঘ আর অচেনা রাস্তা। পাশ দিয়ে সাঁই সাঁই করে গাড়ি ছুটে যাচ্ছে, মানুষজন নিজেদের কাজে ব্যস্ত, কিন্তু কার্তিকের মনটা যেন এখনও ওই মিটিং রুমের কনকনে ঠন্ডার ভেতরই আটকা পড়ে আছে। সে কাঠির বাক্সটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। বাবার পুরনো ডায়েরিটা ব্যাগের ভেতর ছিল ঠিকই, কিন্তু কার্তিকের মনে হচ্ছিল ওই ভিজে যাওয়া কাগজগুলোর সমস্ত ভার যেন তার দুই কাঁধের উপর চেপে বসেছে। হাঁটতে হাঁটতে দুপুর গড়িয়ে গেল। আকাশটা আচমকা কালো করে কোয়েম্বাটোরের রাস্তায় ঝিরঝিরে বৃষ্টি নামল। খুব বেশি বৃষ্টি নয়, কিন্তু তার পুরনো শার্টটায় দাগ ধরানোর জন্য ওইটুকুনি যথেষ্ট ছিল। বাসস্টপ পর্যন্ত হাঁটতে হাঁটতে সে ব্যাগটাকে বুক দিয়ে আড়াল করার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তারপরেও ডায়েরির কয়েকটা কোণা ভিজে গেল। তখন আর নিজের ওপর তার রাগ হচ্ছিল না,
শুধু একটা অসহায় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দরিদ্র মানুষদের স্বপ্নগুলোকে বাঁচানোর জন্য দুটো হাত বড্ড কম পড়ে যায়। গণপতির গলিটায় যখন সে এসে পৌঁছল, তখন চারিদিকে সন্ধে নেমেছে। সুব্রামাণ্যম মোটর শেডের মরচে পড়া শাটারটা অর্ধেক নামানো, ভেতর থেকে ভেসে আসছে তেঁতুল আর হলুদের রান্নার গন্ধ। এই গন্ধটার আড়ালেই লক্ষ্মী আম্মা তার সমস্ত কষ্টগুলোকে যত্নে লুকিয়ে রাখেন। ছেলেকে দরজায় দেখেই মায়ের চোখে এক রাশ প্রশ্ন ভিড় করে এলো, কিন্তু মায়ের মন তো, তাই সাথে সাথে কিছু জিজ্ঞেস না করে তিনি শুধু একদৃষ্টে ছেলের নিভে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইলেন। কার্তিক জোর করে ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফোটানোর চেষ্টা করল। আম্মা, মিটিং শেষ হয়ে গেছে, ব্যাস এইটুকুই। কিন্তু লক্ষ্মী আম্মা জানতেন এইটুকুই শব্দটার পেছনে লুকিয়ে আছে না বলা অনেক বড় একটা গল্প আর গভীর কোনো কষ্ট। ঠিক সেই সময় ভেতরের ঘুপচি ঘরটা থেকে বেরিয়ে এলো নন্দিনী। তার হাতে একটা বই ছিল, কিন্তু মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। নন্দিনী তার ভাইয়ার দিকে চাইল, তারপর কাঁপা হাতে টেবিলের ওপর একটা কাগজ রাখল। নিচু স্বরে বলল, আন্না, আমি ঠিক করেছি সামনে সেমিস্টারের ফি আর দেব না। আপাতত পড়াশোনা বন্ধ করে হাসপাতালের সহকারীর কাজ নেব, তাতে বাড়ির কিছু সুরাহা হবে। কার্তিকের মনে হল দিনের দ্বিতীয় আঘাতটা যেন বুকের ঠিক মাঝখানে এসে লাগল। সকালে বাইরের কেউ তার স্বপ্নকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, আর এখন তার ঘরের অভাব তার আদরের বোনের স্বপ্নটাকে গলা টিপে ধরছে। সে কাগজটা হাতে নিল। শব্দগুলো নন্দিনীর হাতের লেখা হতে পারে, কিন্তু সেখানে পরিষ্কার ফুটে আছে অভাবের সংসার, মায়ের ওষুধের ফর্দ, মুদি দোকানের দেনা আর আগামী দিনগুলোর ভয়। কার্তিক একটা শব্দও খরচ করল না, সোজা গ্যারেজের ভেতরে ঢুকে গেল। পুরনো সেই ইঞ্জিন, ছড়িয়ে ছিটিয়ে থাকা যন্ত্রপাতি, জংধরা টেবিল আর দেয়ালে ঝোলানো বাবার আবছা ছবিটা সব যেন তাকে এক দৃষ্টে দেখছিল। ব্যাগ থেকে ডায়েরিটা বের করল সে। বৃষ্টির ছাঁটে কয়েকটা পাতার কোনায় কালি ছড়িয়ে নীলচে হয়ে গেছে। কার্তিক নিজের হাতের তালু দিয়ে পরম মমতায় সেই কাগজগুলো সমান করল, ঠিক যেন কোনো ক্ষতবিক্ষত প্রাণীর শুশ্রূষা করছে সে। তখনই দরজার ওপাশ থেকে খুব চেনা এক প্রবীণ কণ্ঠস্বর ভেসে এলো, কান্না, চাটা জুড়িয়ে যাবে যে। রামাস্বামী থাতা দরজায় দাঁড়িয়েছিলেন, হাতে ধরা একটা স্টিলের গ্লাস। বয়সের ভারে মুখটা বলিরেখায় ভরে গেছে ঠিকই, কিন্তু চোখের চাউনিতে এমন এক মায়া যা কেবল জীবনকে অনেক কাছ থেকে দেখা মানুষেরই থাকে। তিনি ভেতরে এসে কার্তিকের পাশে বসলেন, খুব মৃদুস্বরে বললেন, আজ কেউ তোকে বড্ড ছোট ভেবেছে, তাই না রে? কার্তিকেই প্রথম নিজেকে আর ধরে রাখতে পারল না। মাথা নিচু করে ভাঙা গলায় বলল, থাতা, মাঝে মাঝে মনে হয় মেধার চেয়েও মানুষকে নিজের চেহারা, পোশাক আর অভাব দিয়ে বেশি প্রমাণ দিতে হয়। রামাস্বামী থাতা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, লোহা যখন গনগনে আগুনে পড়ে তখন সে নালিশ করে না, ওই আগুনটাই ঠিক করে দেয় সে তেজালো অস্ত্র হবে নাকি স্রেফ ছাই হয়ে যাবে। তুই ছাই হয়ে যাস না কার্তিক। থাতা চলে যাবার পর রাতটা যেন আরও গভীর হয়ে এলো। লক্ষ্মী আম্মা একসময় ঘুমিয়ে পড়লেন। নন্দিনী চুপচাপ বই খুলে বসে থাকল। কার্তিক তখনও বাবার ডায়েরিটা উল্টাচ্ছে। শেষ পাতায় খুব ঝাপসা একটা লেখা, যা সে আগেও হাজারবার পড়েছে, কিন্তু আজ সেটা যেন তার বুকের ভেতর ধাক্কা দিল। লেখা ছিল, মেশিন শুধু জ্বালানিতে চলে না, ওটা চলে যে বানায় তার জেদ আর বিশ্বাসের জোরে। কার্তিক চোখ বন্ধ করল। সকালের সেই দগদগে অপমানটা এখনও তার ভেতরে জ্বলছিল, কিন্তু তার ওপর ধীরে ধীরে এক ভয়ঙ্কর জেদ জেকে বসতে শুরু করল। কার্তিক খাতাটা বন্ধ করে পাশে রাখল, অনেকটা যেন একটা পবিত্র আমানত। হাতের কালি আর গ্রিজ মাখা অবস্থাতেই সে যন্ত্রপাতির দিকে হাত বাড়াল। ওই মাঝরাতেই ও একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, পুরো শহর যদি ওকে ফিরিয়ে দেয় তাতে ওর কিচ্ছু যায় আসে না। এই গ্যারেজের কিমটিমে আলোতেই ও এমন কিছু করে দেখাবে যে যারা আজ মুখ ফিরিয়ে নিচ্ছে তারাই একদিন লাইন দিয়ে এসে ওর দরজায় এসে দাঁড়াবে। এটা স্রেফ জিদ নয়, এটা ওর অস্তিত্বের লড়াই। পরদিন সকালে কোয়েম্বাটোরের আকাশটা যখন সবে ফর্সা হচ্ছে, কার্তিক তখন গ্যারেজের মেঝেতে ঝুঁকে কাজ করছে। সাইকেলের টুনটুন শব্দ আর মন্দির থেকে ভেসে আসা মন্ত্রপাঠ জানান দিচ্ছিল যে শহর জেগে উঠেছে। কার্তিকের চোখ লাল, শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু মনের ভেতরে সেই দপদপ করা আগুনটা নিভতে দেয়নি সে। টেবিলের একপাশে বাবার সেই জীর্ণ খাতাটা খোলা, ঠিক যেন এক অদৃশ্য হাত ওকে ভরসা দিচ্ছে।
মহল্লার লোকজনের কাছে খবর পৌঁছাতে দেরি হয়নি। বড়দরাজান অটোওয়ার্কসের সেই অপমানটা কার্তিকের একার ছ্যাকেনি, ওটা যেন পুরো গলিটার অপমান হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার লোকগুলো বড্ড চুপচাপ, কেউ এসে জিজ্ঞেস করেনি কি হয়েছে বা মন খারাপ করিস না, এসব ফালতু কথা কেউ বলেনি। এ গলিটা অভাবী মানুষের, এখানে অন্যের দুঃখ নিয়ে আধিক্যতা করার সময় কারুর নেই, বরং সবাই মুখ বুজে নিজের মতো করে কার্তিকের পাশে এসে দাঁড়াতে শুরু করল। রামাস্বামী থাথা যখন চা নিয়ে এলেন তখন গ্লাসটা নামিয়ে রাখার সময় নিঃশব্দে পাশে দুটো কলা রেখে দিলেন, যেন বলতে চাইলেন লড়াই করতে হলে পেটে দানা পানি থাকা চাই। একটু পরেই ফরজানা বেগম ঢুকলেন। তার সেলাইয়ের দোকানের একগাদা ছাট কাপড় কার্তিকের দিকে এগিয়ে দিয়ে বললেন, নে তোর ওই যন্ত্রটাকে ঢেকে রাখিস, ধুলো পড়লে আমারই খারাপ লাগবে। কার্তিক বাধা দিতে গেলে তিনি উল্টো ধমক দিলেন, বেশি পণ্ডিতি করিস না তো, এটা এখন আমাদের সবার জিনিস। কার্তিক অবাক হয়ে চেয়ে রইল। যে প্রজেক্টটাকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বসেরা একটা জঞ্জাল ভেবে অবজ্ঞা করেছিল, সেই স্বপ্নটার ওপরেই দর্জি আর দোকানদারদের কি প্রচণ্ড আস্থা। দিনটা শেষ হওয়ার আগে পুরনো ওয়েল্ডার আইয়ার আঙ্কেলও একবার উকি দিয়ে গেলেন। নিজের সবচেয়ে নির্ভরযোগ্য যন্ত্রপাতিগুলো কার্তিকের টেবিলে রেখে দিয়ে শুধু বললেন, কাজে লাগবে। ব্যাস ওটুকুই। কার্তিক বুঝল সে একা নয়, এই নোংরা গলি আর সাধারণ মানুষগুলোর দোয়া এখন ওর সাথে আছে। কেউ এক বান্ডিল জংধরা তামার তার রেখে গেল, কেউ কোত্থেকে একটা পুরনো ব্যাটারি জোগাড় করে আনল, আর যাদের দেওয়ার মতো কিছু ছিল না তারা কেবল কার্তিকের কাঁধে হাত রেখে বলে গেল, চালিয়ে যা, আমরা তো পাশেই আছি। সেই ভিড়ের মধ্যেই হুট করে এসে হাজির প্রকাশ মুরুগান, কার্তিকের সেই পুরনো ইয়ার। পাশের পাড়াতেই ওর একটা ফটোকপি আর অনলাইন ফর্ম তোলার ছোট্ট দোকান আছে। প্রকাশের একটা অদ্ভুত গুণ আছে, মরা কান্না চললেও ও কোত্থেকে যেন একটা হাসির যোগ বার করে আনবে। গ্যারেজে ঢোকেই ওর হাঁকডাক, কিরে কান্নন, তোর এই আজব কল যদি কাজ করে যায় তবে আগে আমার ওই খটখটে স্কুটারটার একটা গতি করিস। এমন রাক্ষসে পেট্রোল খায় যেন মাসির বাড়ির ফ্রির পায়েস গিলছে। অনেকদিন পর কার্তিকের চোখে মুখে একটু হাসি দেখা গেল, হাসলে ছেলেটাকে বেশ লাগে। প্রকাশ সাথে সাথে পকেট থেকে ফোন বের করল, ব্যাস একদম নড়বি না, এই হাসিটাই তো দরকার, দুনিয়ার মানুষ একটু দেখুক তুই এখানে কি ঘিলু খরচ করছিস। কার্তিক ভুরু কুচকে হাত সরিয়ে নিল, না প্রকাশ, এসব সার্কাস করিস না, আমার ফেমাস হওয়ার শখ নেই। প্রকাশ এবার একটু গম্ভীর হল, গলাটা নামিয়ে বলল, আরে এটা ফেমাস হওয়ার জন্য না রে, এটা হলো যাতে লোকে তোর কথা অন্তত একবার শোনে। যখন বড় বড় অফিসগুলো দরজা বন্ধ করে দেয় তখন এই ছোট্ট জানলাগুলো দিয়েই হাওয়া ঢোকে। কথা শোন আমার। কার্তিক আর প্রতিবাদ করল না, সে আবার নিজের ধ্যানজ্ঞানে ফিরে গেল। বড় মমতায়ও প্রকাশকে বুঝিয়ে চলল কিভাবে এই ছোট্ট সিস্টেমটা ইঞ্জিনের ওপর পাহাড় প্রমাণ চাপ কমিয়ে দেবে, কিভাবে তাপ সামলাবে। ওর গলায় কোনো আক্ষেপ ছিল না, ছিল কেবল একটা মরিয়া চেষ্টা, যাতে ওই লোকগুলোর পকেটে 2 পয়সা বেশি বাঁচে, যারা রোদে পুড়ে অটো চালায়। প্রকাশ পুরোটা রেকর্ড করল। ভিডিওটা দেখতে খুব একটা সুবিধার ছিল না, পেছনে তেলকালি মাখা শাটার, পাশে একটা চায়ের ভাঁড়, আর কার্তিকের ওই গ্রিজ মাখা আঙুলগুলো বারবার মডেল আর ওর বাবার ওই পুরনো খাতাটার উপর দিয়ে দৌড়াচ্ছিল। কিন্তু ওই অগোছালো ফ্রেমটার মধ্যেই এমন একটা ব্যাপার ছিল যা মন ছুঁয়ে যায়। মিকি ভাবছিল না এক ফোঁটাও। রাতে যখন কার্তিক কাজ সেরে গ্যারেজের ঝাঁপ নামাচ্ছে, প্রকাশ তখন ওকে না জানিয়েই ভিডিওটা ছেড়ে দিল ইন্টারনেটে। তলায় লিখে দিল, কোয়েম্বাটুরের এক চিলতে গ্যারেজে এক ছেলে তার বাবার দেখা স্বপ্নটাকে নতুন করে বুনছে। হয়তো এই গল্পটা আমাদের সবার। শুরুতে কয়েকটা ভিউ, তারপর কোনো এক ছাত্র ওটা শেয়ার করল। সেখান থেকে শহরের লোকাল পেজগুলোয় ছড়াতে সময় লাগল না, কমেন্টের বন্যা বয়ে গেল। এটাই তো জেনুইন কাজ, একে অবহেলা করবেন না। টাকা থাকলেই বুদ্ধি হয় না, তার প্রমাণ এই ছেলেটা। পরদিন সকাল যখন হলো তখন ওই ভিডিওটা কোয়েম্বাটোরের গলি ছাড়িয়ে সারা শহরের চর্চার বিষয়। কার্তিক তখনও অঘোরে ঘুমোচ্ছে, জানতেই পারেনি ওর জীবন বদলে যাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু শহরের অন্য প্রান্তে বসে ডক্টর রেবতী নারায়ণন ওই ভিডিওটা বারবার দেখছিলেন, বিশেষ করে ওই পুরনো স্কেচগুলো। ওখানে তিনি এমন এক সই খুঁজে পেয়েছেন যা তার স্মৃতিতে অনেক ধুলো জমা এক পুরনো গল্পের কথা মনে করিয়ে দিচ্ছিল।
ভিডিওটা ঠিক কিভাবে চারদিকে ছড়িয়ে পড়ল সেটা কার্তিকের কাছে এক রহস্য। সাধারণত যেসব ভিডিওতে অনেক চাকচিক্য আর মিথ্যে থাকে সেগুলো যেভাবে হুড়মুড় করে বাড়ে, এটা সেভাবে বাড়েনি, বরং এটা খুব ধীরে ধীরে মানুষের মনের ভেতর জায়গা নিতে শুরু করল। কোয়েম্বাটোরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা প্রথম এটা দেখল, তারপর কেউ একজন তামিল ভাষায় ডাবিং করে দিল, কেউ হিন্দি তর্জমা করে ছড়িয়ে দিল উত্তর ভারতেও। সবার মুখে কেবল একটা কথাই শোনা যাচ্ছিল, এরকম প্রতিভাকে কেন কেউ চেনে না। দেখতে দেখতে কার্তিকের ওই ভাঙাচোরা গ্যারেজটা বড় বড় কোম্পানির আর নামী কর্পোরেট কর্তাদের ড্রয়িং রুমের আলোচনার বিষয় হয়ে উঠল। কিন্তু এই হুট করে পাওয়া জনপ্রিয়তা কার্তিককে শান্তি দিচ্ছিল না। সকাল থেকে ফোনটা বালিশের পাশে ভাইব্রেট করেই যাচ্ছে। কেউ ইন্টারভিউ নিতে চায়, কেউ বলে পার্টনারশিপ করবে, আবার কেউ কিছুই না বুঝে এক গাদা লম্বা লম্বা জ্ঞান দিয়ে যাচ্ছে। কার্তিকের আসল ভয় অন্য জায়গায়। সে ভাবছিল তার কাজটা যেন শেষমেশ একটা সস্তা তামাশা হয় না দাঁড়ায়। কার্তিকের কাছে একটা যন্ত্র কেবল লোহার টুকরো নয়, প্রতিটি স্ক্রু আর বোল্ট লাগানোর পেছনে একটা অকাট্য যুক্তি থাকে। সে চায় না লোকে তার স্ট্রাগলকে একটা চটকদার সিনেম্যাটিক গল্প বানিয়ে হাততালি দিয়ে ভুলে যাক, আর আসল কাজটা পেছনে পড়ে থাকুক। গ্যারেজে যখন এই অস্থিরতা তুঙ্গে, তখনই দুপুরে একটা সাধারণ সাদা গাড়ি এসে থামল বাইরে। কোনো বডিগার্ড নেই, পাইলট কার নেই, এমনকি সাইরেনও নেই। গাড়ি থেকে এক মাঝবয়সী ভদ্রলোক নামলেন, সাদা ধবধবে শার্ট আর ছাই রঙের প্যান্ট। তিনি সোজা গ্যারেজে ঢুকে পড়লেন না, বরং গ্যারেজের বাইরে রামাস্বামী থাথার দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন। থাথার হাত থেকে একটা স্টিলের গ্লাসে চা নিলেন। চা চুমুক দিতে দিতে শান্ত চোখে কার্তিককে দেখতে লাগলেন। কার্তিক তখন একটা পুরানো অটোরিকশার ইঞ্জিনের শব্দ শুনেই বোঝার চেষ্টা করছিল গণ্ডগোলটা ঠিক কোথায়। ড্রাইভার লোকটা অসহায় মুখে দাঁড়িয়েছিল। কার্তিক কাজটা শেষ করে টাকা নেওয়ার সময় ড্রাইভারের থেকে অর্ধেক টাকা কম নিল, কারণ লোকটা তাকে বলেছিল বাচ্চার স্কুলের মাইনে দিতে হবে। দূর থেকে দৃশ্যটা দেখে আগন্তুকের মুখে একটা আলগা হাসি খেলে গেল। চা শেষ করে গ্লাসটা ফেরত দিয়ে তিনি গ্যারেজে পা রাখলেন। সামনে গিয়ে খুব শান্ত স্বরে বললেন, আমি মেনন, আধি গ্রিন মোবিলিটি থেকে আসছি। আধি গ্রিন মোবিলিটি, এই নামটা শোনেনি এমন কাউকে এ তল্লাটে খুঁজে পাওয়া মুশকিল। কার্তিক চমকে উঠল ঠিকই, কিন্তু সে তার সৌজন্য হারাল না। হাতের গ্রিজ আর তেল গামছায় মুছতে মুছতে বিনীতভাবে হাত জোড় করে তাকে স্বাগত জানাল সে। দেব মেনন গ্যারেজের ভেতরটায় চোখ বোলালেন। জং ধরা টিন, তেলের দাগ লেগে থাকা বাবার সেই পুরনো খাতা আর ক্যালেন্ডার, সবকিছুই যেন তাকে অন্য কোনো সময়ের কথা মনে করাচ্ছিল। কোনো আদেখলাপনা না করে তিনি সোজা জিজ্ঞেস করলেন, হিল রোডে এই ইঞ্জিন টিকবে তো? হিট ডিসিপেশন কিভাবে হ্যান্ডেল করছো? কার্তিকের চোখে মুখে এবার একটা স্বস্তি দেখা দিল। যাক, অন্তত কেউ একজন সিরিয়াসলি প্রশ্নটা করল। সে তার মডেলটা হাতে নিয়ে দেব মেননকে বোঝাতে বসল। মেনন সাহেব বেশ চান্দ্রের লোক। প্রশ্নগুলোও ছিল হাড় কাঁপানো। মেন্টেনেন্স খরচ কেমন, সাধারণ মিস্ত্রিরা কি এর মাথামুন্ডু বুঝবে? কার্তিক ঘাবড়ে গেল না। ও সোজাসুজি বলে দিল কোন কোন জায়গায় ওর ডিজাইন এখনও নড়বড়ে আর কোথায় ও 100% নিশ্চিত। দেব মেনন ওর এই সোজাসাপটা কথা বলার ধরনটা দিল বোধারে কাত হলেন। তিনি আলতো করে বললেন, যারা শুধু গ্লসি প্রেজেন্টেশন বানায় তাদের চেয়ে নিজের ত্রুটি মেনে নেওয়া লোক আমার অনেক বেশি পছন্দের। এরপরই তিনি দিলেন সেই অভাবনীয় প্রস্তাব, আধি গ্রিন মোবিলিটির বিশাল ল্যাব আর প্রজেক্ট ডেভেলপমেন্ট টিমের নেতৃত্ব দেওয়ার সুযোগ। টাকা করি, সুযোগ সুবিধে সবই কল্পনার অতীত। কার্তিক একদম চুপ হয়ে গেল। ওর মনে হলো যদি এই গ্যারেজ ছেড়ে চলে যায় তবে কি ওর শেকড়গুলো আলগা হয়ে যাবে? সেই ঝকঝকে কর্পোরেট দুনিয়ায় কি ওর এই ঘরোয়া ভাষা আর মেহনতি স্বভাবের জায়গা পাবে? সন্ধ্যায় মা আর নন্দিনীর কাছে সবটা খুলে বলল সে। মা শুধু বললেন, হেরে, ঘর তো ইট পাথরের হয় না রে পাগল, ঘর থাকে মানুষের নিজের ভেতরে। তুই নিজেকে বদলে না ফেললে কোনো জায়গায় তোকে পর করতে পারবে না। নন্দিনীর মুখের দিকে তাকিয়ে ও বুঝল এই সুযোগটা কেবল ওর একার নয়, সবার। পরদিন সকালে কার্তিক দেব মেননকে ফোন করল। ওর গলার স্বরে কোনো কাঁপন ছিল না, ছিল কেবল সংকল্প। স্যার, আমি রাজি, তবে দুটো কথা আছে। প্রথমত, আমাকে এসি ঘরে বসে ফাইল সই করতে হবে না, আমাকে গ্রিজ মেখেই কাজ করতে হবে। আর দ্বিতীয়ত, আমাদের এই প্রযুক্তি কাজে লাগলে আমাদের মতো এই ছোট গ্যারেজের ছেলেদের জন্য একটা শিক্ষার রাস্তা খুলে দিতে হবে।
ওপারে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। কার্তিকের বুকটা টিপটিপ করছিল। তারপর দেব মেনন গদগদ হয়ে বললেন, কার্তিক, তোর মতো জেদি ছিলেই তো আমার দরকার ছিল। কালই জয়েন করছিস তুই। সরবনামপট্টির সেই বিশাল ক্যাম্পাসে পা রাখতেই কার্তিকের মনে হল পৃথিবীটা যেন হঠাৎ করে কয়েক গুণ বেশি গতিতে ছুটতে শুরু করেছে। গ্যারেজের সেই অগোছালো ভাবটা এখানে একদম নেই। সবকিছুই এখানে মেপে মেপে সাজানো। গেটে কার্ড ছোঁয়ানোর সেই বিপ শব্দ, আয়নার মতো ঝকঝকে মেঝে, আর কাঁচের দেওয়ালের ওপাশে গভীর মনোযোগে ঝুঁকে থাকা ইঞ্জিনিয়াররা, সব মিলিয়ে এক অন্য জগৎ। স্ক্রিনে ডেটা দৌড়াচ্ছে, আর মেশিনের যে আওয়াজটা কানে আসছিল ওটা গ্যারেজের সেই চেনা খড়খড়ানি নয়, বরং একটা খুব সূক্ষ্ম আর নিয়ন্ত্রিত ছন্দের মতো শোনাচ্ছিল। দেব মেননের সাথে যখন সে রিসার্চ উইংয়ের দিকে এগোচ্ছিল, কার্তিকের কাঁধে তখনও সেই পুরনো কাপড়ের ব্যাগটা। ওতে কেবল কয়েকটা যন্ত্রপাতি ছিল না, ছিল পুরো মহল্লার মানুষের এক আকাশ আশা। টিমের সাথে যখন ওর পরিচয় করিয়ে দেওয়া হলো, তখন চারপাশের চোখের ভাষাগুলোও পড়তে পারছিল। কারোর চোখে কৌতূহল, কেউ বা স্রেফ সৌজন্যের হাসি হাসছে, আবার কয়েকজনের চোখে সেই চাপা সন্দেহ, যার জন্য কোনো শব্দ খরচ করার প্রয়োজন হয় না। তাদের মধ্যেই ছিল সেন্থিল কুমার, টেস্টিং ডিপার্টমেন্টের হর্তাকর্তা। একেবারে টান টান ইস্ত্রি করা শার্ট, কথা বলার ধরনে একটা কড়া ভাব, আর চোখে বছরের পর বছর কাজ করার আত্মবিশ্বাস। সেন্থিল হাত মেলালো ঠিকই, কিন্তু সেই করমর্দনে কোনো ছিল না, ছিল কেবল পরখ করে নেওয়ার চেষ্টা। সে সরাসরিই বলল, আপনার ভিডিওটা আমরা দেখেছি, কিন্তু ইউটিউব ভিডিও আর এই ইন্ডাস্ট্রিয়াল টেস্টিং দুটোর পৃথিবী কিন্তু একদম আলাদা। কার্তিক দমে গেল না। ও জানত এই জায়গায় হাততালি দিয়ে নিজের জায়গা কেনা যাবে না। এখানে কথা বলবে কেবল কাজের রেজাল্ট। সে শান্ত গলায় উত্তর দিল, সেই তফাৎটুকু বুঝতেই তো এখানে এসেছি। প্রথম সপ্তাহটা কেটে গেল গাদা গাদা কাগজ, তথ্য আর ওর সেই পুরনো মডেলটাকে ডিজিটাল ডিজাইনে রূপান্তরিত করতে করতে। কম্পিউটারের স্ক্রিনে যখন ওর ভাবনাগুলো ত্রিমাত্রিক ছবি হয়ে ভেসে উঠত, কার্তিক মাঝে মধ্যেই অবাক হয়ে তাকিয়ে থাকত। ওর কাছে মেশিন মানে ছিল আগে হাত দিয়ে অনুভব করা, তারপর সেটা মাথায় আসা। আর এখানে সবকিছু আগে কম্পিউটারের মগজে তৈরি হয়, তারপর সেটা বাস্তবের মেশিনে পৌঁছায়। এই ফারাকটা ছোট নয়, কিন্তু সে ধৈর্য ধরে শিখছিল। কাউকে বুঝতে দিচ্ছিল না যে ও ভেতরে ভেতরে কতটা রোমাঞ্চিত। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। প্রথম নিয়ন্ত্রিত পরীক্ষা শুরু হবে আজ। ল্যাবরেটরির ভেতরটা অদ্ভুত নিস্তব্ধ। মডেলটাকে টেস্টিং স্টেজে ফিট করা হলো। চারপাশ থেকে অসংখ্য সেন্সর জড়িয়ে দেওয়া হলো ওকে। স্ক্রিনগুলো জ্বলে উঠল, আর পুরো সিস্টেমটা ধীর লয়ে চলতে শুরু করল। শুরুটা খারাপ ছিল না। প্রথম কয়েক মিনিট মনিটরের গ্রাফ আর সংখ্যাগুলো একদম ঠিকঠাক এগোচ্ছিল। দেব মেনন পেছনে হাত বেঁধে শান্তভাবে সবটা দেখছিলেন। কার্তিকের হাত দুটো অজান্তেই মুঠো হয়ে আসছিল, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ঠিক তখনই ছন্দপতন হল। হঠাৎ দেখা গেল তাপমাত্রার লাল দাগটা তরতর করে উপরের দিকে উঠছে। একটা সেন্সর থেকে অদ্ভুত সব রিডিং আসতে শুরু করল। বাধ্য হয়েই সুইচ অফ করে মেশিন থামাতে হলো। ল্যাবের ভেতরটা এমন নিঝুম হয়ে গেল যে সেই স্তব্ধটারাই যেন কানের পর্দায় সজোরে ধাক্কা দিচ্ছিল, সেই ব্যর্থতার পরিচিত নিস্তব্ধতা। সেন্থিল কুমার মুহূর্ত দেরি না করে স্ক্রিনের দিকে আঙুল তুলে বলল, ঠিক এই জায়গাতেই আমার খটকা ছিল। গ্যারেজের ওই ছোট খেলনা মডেলে যা চলে, ল্যাবরেটরির এই ধকলতা সইতে পারে না। স্থায়িত্ব না থাকলে এই জিনিস প্রোডাকশনে নেওয়া অসম্ভব। পাশের কয়েকজন জুনিয়র ইঞ্জিনিয়ার আর চোখে একে অপরের দিকে তাকালো। মুখে কেউ কিছু না বললেও ল্যাবের ভারী বাতাসে হতাশাটা বিষের মতো ছড়িয়ে পড়ল। কার্তিক স্থির চোখে ওর মেশিনের দিকে তাকিয়ে রইল। না, ওর লজ্জা লাগছিল না, কিন্তু ভেতরটা যেন একটা প্রচণ্ড ধাক্কায় কেঁপে উঠল। মনে হলো আজ কেবল ওর আবিষ্কারের পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে ওর নিজের অস্তিত্বের। ও খুব নিচু গলায় শুধু বলল, আজকের সব ডেটা আমাকে দিয়ে দিন, কাল সকাল পর্যন্ত সময় চাইছি। রাত বাড়ার সাথে সাথে একে একে সবাই চলে গেল। ল্যাবের আলো আধা নিভিয়ে ক্লিনাররাও যখন বিদায় নিল, কার্তিক তখনও একা বসে। সামনে রাশি রাশি সংখ্যা আর গ্রাফ। ও প্রতিটি লাইন, প্রতিটি রিডিং আর ডিজিটাল নকশাগুলো নতুন করে খুঁটিয়ে দেখতে শুরু করল।
ঘড়ির কাঁটা যখন মাঝরাত পেরিয়েছে তখন ওর মাথায় বিদ্যুৎ খেলে গেল। ও বুঝতে পারল ওর মূল ডিজাইনে কোনো গলদ ছিল না। ভুলটা হয়েছে যখন ওর হাতের তৈরি অনুপাতগুলোকে সফটওয়্যারের ছাঁচে ঢালা হয়েছে। একটা ছোট্ট কোণ স্রেফ কয়েক মিলিমিটার বদলে গিয়েছিল ডিজিটাল নকশায়, আর ওটুকুই পুরো তাপটাকে ভুল জায়গায় আটকে রাখছিল। পরদিন সকালে সেন্থিল যখন ল্যাবে ঢুকল, কার্তিক তখনও ওখানেই বসে। চোখের কোল বসে গেছে, লাল হয়ে আছে সারা রাত জাগার ক্লান্তিতে। কিন্তু ওর গলার স্বর ছিল একদম পরিষ্কার। পুরো টিমকে ডেকেও শুধু বলল, দোষ কারোর একার নয়। আসলে যখন হাতের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করা হয় তখন মাঝখানে কিছু শব্দ হয়তো হারিয়ে যায়। আমাদের কাজ হলো কেবল সেই হারিয়ে যাওয়া শব্দগুলো খুঁজে বের করা। সেন্থিল প্রথমবার খুব মনোযোগ দিয়ে কার্তিককে দেখল। কার্তিক তখন শান্ত গলায় বলছিল, যখন কোনো মেশিন আটকে যায় তখন আগে কি ভুল করেছে সেটা খুঁজতে যাবেন না, আগে শোনার চেষ্টা করুন যন্ত্রটা ঠিক কোথায় হাঁসফাঁস করছে। এই একটা কথাই যেন ল্যাবের পরিবেশটা বদলে দিল। সবাই ধীরে ধীরে বুঝতে শুরু করল এই ছেলেটা শুধু থিওরি আওড়ায় না, এ একজন সত্যিকারের কারিগর। দেখতে দেখতে আধি গ্রিন মোবিলিটির গবেষণাগারে কার্তিকের নামটা শুধু আলোচনার বিষয় রইল না, একটা ভরসার জায়গা হয়ে দাঁড়ালো। শুরুতে যে মানুষগুলো ওর ওই পুরনো ঝোলা ব্যাগ আর সাদামাটা কথামাত্রা দেখে নাক সিটকে দূরত্ব বজায় রাখত, তারাই এখন কোনো জটিল সমস্যায় পড়লে সোজা কার্তিকের টেবিলের পাশে এসে দাঁড়ায়। সেন্থিলও এখন আগের মতোই তীক্ষ্ণ প্রশ্ন করে, তবে সেই প্রশ্নের ভেতর আর কোনো চ্যালেঞ্জ বা বিদ্রুপ থাকে না, থাকে এক অদ্ভুত পার্টনারশিপ। কার্তিকের এই সম্মানটা ভালো লাগছিল ঠিকই, কিন্তু ও জানত আসল যুদ্ধটা তো এখনও শুরুই হয়নি। ২০২৭ সালের মে মাসের শুরু। কোম্পানির ভেতরে একটা বিশাল ঘোষণা এলো। চেন্নাই ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সবুজ প্রযুক্তি প্রদর্শনী। সারা দেশের রথী মহারথী কোম্পানিগুলো সেখানে তাদের নতুন মডেল নিয়ে হাজির হবে। দেব মেনন পুরো টিমকে ডেকে ঘোষণা করলেন যে আধি গ্রিন মোবিলিটি তাদের এনার্জি ব্যালেন্সিং মডেলটা ওই মঞ্চেই প্রথমবারের জন্য উন্মোচন করবে। ল্যাবের ভেতর হাততালির ঝড় বয়ে গেল। সবার মুখে যখন দারুণ উত্তেজনা, কার্তিকের ভেতরে তখন একটা অদ্ভুত শান্ত দায়িত্ববোধ নেমে এলো। ওর মনে হলো গণপতির ওই ধুলোমাখা গলি থেকে কুড়িয়ে পাওয়া ওর ছোট্ট স্বপ্নটা এবার এমন এক মঞ্চে উঠতে যাচ্ছে যেখানে একটা সামান্য ভুলও আতশকাচ দিয়ে ব্যাখ্যা হবে। শুরু হলো প্রাণপাত করা প্রস্তুতি। দিনে পরীক্ষা, রাতে নকশা সংশোধন, সকালে আবার নতুন করে সেটা যাচাই করা। কার্তিক মাঝে মাঝেই ল্যাবের কাঁচের জানলা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে থাকত। ভাবত, চেন্নাইয়ের ওই ভিড়ের মাঝে হয়তো এমন কোনো অটোওয়ালাও থাকবে যাকে রোজ তেলের দামের হিসাব কষতে হয়। কোনো ডেলিভারি বয় থাকবে যে মাসের শেষে বাঁচানো টাকাটা বাড়িতে পাঠায়। কিংবা এমন কোনো বাবা যে বাচ্চার স্কুলের ফি আর গাড়ির মেরামতের খরচের মাঝে চিড়ে চ্যাপটা হচ্ছে। এই মডেলটা ওর কাছে শুধু লোহার একটা যন্ত্র ছিল না, এটা ছিল ওই খেটে খাওয়া মানুষগুলোর জন্য একটা জবাব, যাদের কাছে দামি প্রযুক্তি চিরকালই ধরাছোঁয়ার বাইরে।
কিন্তু বড় সুযোগ কখনো একা আসে না, সাথে বিপদও নিয়ে আসে। প্রদর্শনীর ঠিক 2 সপ্তাহ আগে একটা দুঃসংবাদ এলো। তাপ নিয়ন্ত্রণের বিশেষ যন্ত্রাংশগুলো যে কোম্পানি সাপ্লাই দিচ্ছিল, তারা হঠাৎ করে ডেলিভারি বন্ধ করে দিয়েছে। কারণটাও খুব অস্পষ্ট। অন্য কোনো রাস্তা খোঁজার চেষ্টা চলল, কিন্তু সময় বড্ড কম। সেদিন সন্ধ্যায় এলো দ্বিতীয় ধাক্কা। ল্যাবের ভেতরের পরীক্ষার অত্যন্ত গোপনীয় কিছু ডেটা বাইরে লিক হয়ে গেছে। বাজারে রটনা শুরু হলো যে আধি গ্রিন মোবিলিটির মডেলটা নাকি মোটেও স্টেবল নয়। কোম্পানি নাকি স্রেফ তাড়াহুড়ো করে একটা অসম্পূর্ণ প্রযুক্তিকে মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেব মেননের মুখে প্রথমবারের মতো একটা থমথমে ভাব দেখা গেল। সেন্থিল দাঁত কিরমির করে বলে উঠল, এটা কোনোভাবেই কাকতালীয় ঘটনা হতে পারে না। কার্তিক মুখে কিছু বলল না, কিন্তু ওর মনটা আবার সেই পুরনো দিনের দিকে চলে গেল। মানুষ যে কতটা দ্রুত পরিশ্রমকে অবিশ্বাস করে গুজবে কান দেয়, সেটা ওর চেয়ে ভালো আর কে জানে। ওদিকে শহরের অন্য প্রান্তে বড়দরাজান অটোওয়ার্কসের ভেতরেও তখন চরম অস্থিরতা। মীরা বড়দরাজান এখন দম ভেলার সময় পাচ্ছে না। একের পর এক মিটিং, দেওয়ালে ঝোলানো বিক্রির গ্রাফটা ক্রমশ নিচের দিকে নামছে। ইনভেস্টররা রীতিমতো চেপে ধরেছে, আর বোর্ড অফ ডিরেক্টর্স চাইছে কোম্পানি চেন্নাইয়ের ওই এক্সপোতে বড় কোনো চমক দেখাক। প্রজেক্ট পুরোপুরি রেডি থাকুক বা না থাকুক। ঠিক সেই সময়েই খবরটা এলো। মীরা যখন জানতে পারল যে আধি গ্রিন মোবিলিটির ওই প্রজেক্টটার নেতৃত্ব দিচ্ছে আর কেউ নয়, স্বয়ং কার্তিক, তখন কয়েক মুহূর্তের জন্য ওর মুখের ওই কাঠিন্যটা ভেঙে পড়ল। যাকে সে একদিন আস্তাকুড়েস জঞ্জাল ভেবে ছুঁড়ে ফেলেছিল, আজ সেই নামটাই তার আর তার কোম্পানির ভবিষ্যতের সামনে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। ফ্যাক্টরি ফ্লোরে জোসেফ আরুল এই সমস্ত অস্থিরতা চুপচাপ দেখছিলেন। দীর্ঘ 20 বছর ধরে তিনি এই কোম্পানির সাথে যুক্ত। মেশিনের শব্দ শুনেই তিনি বুঝতে পারেন উৎপাদন ঠিকমতো হচ্ছে কিনা। এই কয়েকদিন ধরে মেশিনগুলো চলছিল ঠিকই, কিন্তু সেগুলোর ভেতরে আগের মতো সেই প্রাণশক্তি ছিল না। শ্রমিকদের কথাবার্তার ধরনও বদলে গিয়েছিল। চা বিরতিতে এখন আর কেউ হাসিখুশি গল্প করে না। কেউ লোনের কিস্তির চিন্তা করে, কেউ মেয়ের বিয়ের খরচার কথা ভাবে, আবার কেউ বা বুড়ো বাবা মায়ের ওষুধের চিন্তায় মগ্ন থাকে। এক সন্ধ্যায় জোসেফ আর পারলেন না। মীরাকে গিয়ে বললেন, ম্যাডাম, এক্সপোতে জেতাটা আমাদের দরকার ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি দরকার সত্যের পথে চলা। এতগুলো খেটে খাওয়া মানুষের রুজিরুটি নিয়ে এভাবে তাড়াহুড়ো করে বাজি ধরা যায় না। মীরা তার কথা শুনল ঠিকই, কিন্তু সেটা গায়ে মাখল না। পতন হওয়ার আগে মানুষের অহংকার বোধহয় এভাবেই আরও শক্ত হয়ে যায়। এদিকে আধির ল্যাবে কার্তিক অনেক রাত পর্যন্ত তার মডেলটার সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল। সামনে অসম্পূর্ণ যন্ত্রাংশ, ল্যাবের বাইরে তাকে নিয়ে অটানো হাজারো গুজব, আর নিজের বুকের ভেতর সেই প্রতিজ্ঞা যা সে তার বাবা আর নিজের মহল্লার কাছে করেছিল। সে খুব ধীর গলায় সেন্থিলকে বলল, বাজার থেকে যখন সাপ্লাইয়ের রাস্তা বন্ধ, তখন আমাদের পুরনো মেশিনের দিকেই তাকাতে হবে। কখনো কখনো সমাধান বাজার থেকে নয়, স্মৃতি থেকে পাওয়া যায়। আর এই কথার মধ্যে দিয়ে শুরু হলো আরও এক বিনিদ্র রাত। কার্তিকের কথা শুনে সেন্থিল কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। পুরনো মেশিনের দিকে? সেন্থিল একটু নিচু স্বরেই প্রশ্ন করল। কার্তিক শুধু মাথা নাড়ল। ওর চেহারায় কোনো হতাশা বা তাড়াহুড়ো ছিল না। মনে হলো ওর অবচেতন মনে হারিয়ে যাওয়া কোনো একটা আওয়াজ হঠাৎ করে আবার বেজে উঠেছে। সে যত্ন করে বাবার সেই পুরনো খাতাটা খুলল। পাতায়
পাতায় হলুদ দাগ আর পেন্সিলে আঁকা রেখাগুলো এতদিন কেবল স্মৃতির পাতাই মনে হতো, কিন্তু আজ রাতে সেগুলো যেন একটা নকশা হয়ে রাস্তা দেখাতে শুরু করল। খাতার এক কোণায় ওর বাবা পুরনো সুতোকলের মেশিনের ব্যাপারে কিছু নোট লিখে রেখেছিলেন। কিভাবে একটানা চলতে থাকা সেই ভারী মেশিনগুলো নিজেদের তাপ বাইরে ছড়িয়ে দিয়ে ব্যালেন্স ধরে রাখত, গতির সামান্য এদিক ওদিক করে কিভাবে পুরো কাঠামোটাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানো হতো, সব লেখা সেখানে। কার্তিক হঠাৎ খাতা থেকে চোখ তুলে তাকালো। স্যান্থেল, কোয়েম্বাটোরের ওই পুরনো টেক্সটাইল মেশিনগুলোর তাপ ছড়ানোর যে টেকনিকটা ছিল, আমরা যদি সেটাকে স্কেল ডাউন করে আমাদের মডেলে ব্যবহার করি? আমাদের নতুন কোনো ঝকঝকে যন্ত্রাংশের দরকার নেই স্যান্থেল, আমাদের শুধু পুরনো কারিগরিটাকে এই নতুন কাঠামোর ভেতরে জায়গা মতো বসিয়ে দিতে হবে। স্যান্থিল কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মুখ ফেরালো কম্পিউটার স্ক্রিনের দিকে। ওর চোখে এবার আর কোনো অবিশ্বাস নেই, বরং মগজে ঝড়ের গতিতে হিসেব নিকেশ চলছে। তত্ত্ব হিসেবে যদি একবার খাজে খাজে বসে যায়, তবে এই মডেলটা ২৪ ঘন্টা চাপের মুখেও থিতু হয়ে থাকবে। স্যান্থিল বিড়বিড় করে বলল, কিন্তু আমাদের হাতে তো সময় বলতে গেলে আর কয়েকটা ঘন্টা মাত্র। কার্তিক দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত তখন থমথমে। এক মুহূর্ত নষ্ট না করেও প্রকাশকে ফোন লাগাল। ঠিক আধ ঘন্টার মাথায় প্রকাশের সেই লড়ঝড়ে স্কুটারের আওয়াজ পাওয়া গেল। পেছনে বসেছিল নন্দিনী, ওর কোলে একটা স্টিলের বড় ডিব্বা আর একটা ফ্লাস্ক। মা বলে দিল, পেট খালি রেখে দুনিয়া জয় করা যায় না। বলতে বলতে নন্দিনী ডিব্বাটা খুলল। গরম ইডলি আর নারকেলের চাটনির গন্ধে ল্যাবের গুমোট ভাবটা যেন এক নিমেষে হালকা হয়ে গেল। কার্তিক ওর বোনের দিকে তাকিয়ে মনে মনে এক অদ্ভুত জোর পেল। মাঝে মাঝে নিজের মানুষগুলোর নিঃশব্দে পাশে এসে দাঁড়ানোটাও যে কত বড় টনিক, ও আজ হাড়ের মজ্জায় টের পেয়েছিল। ল্যাব থেকে ওরা সবাই রওনা দিল গণপতির সেই পুরনো গ্যারাজের দিকে। শাটারটা তুলতেই একটা ভ্যাপসা গন্ধ কার্তিককে অভ্যর্থনা জানালো। পোড়া তেল, লোহা আর ধুলোর সেই চেনা গন্ধ, যা ওকে মনে করিয়ে দিল বাবার সেই ঘাম ঝরানো রাতগুলোর কথা। ও গ্যারেজের একদম কোণে জমানো স্তূপ থেকে একটা ভারী লোহার টুকরো টেনে বের করল। এটা একটা পুরনো সুতোকলের ব্যালেন্স হুইল, যা ওর বাবা বহু বছর আগে কোনো এক মায়ার টানে আগলে রেখেছিলেন। রামাস্বামী থাথা খবর পেয়ে চাদরটা গায়ে জড়িয়ে চলে এলেন। ফারজানা আপা পাশের দোকান থেকে একজোড়া মোটা গ্লাভস আর পরিষ্কার কাপড় পাঠালেন। গলির ঘুম তখন ভেঙে গেছে। কেউ ওপরের বাল্বটা ঠিক করে দিল, কেউ বালতি ভরে জল আনল, আবার কেউ কিছু না বলেই ময়লা মেঝেটা ঝাড়ু দিতে শুরু করল। দৃশ্যটা কোনো সাজানো ল্যাবরেটরির মতো নিখুঁত ছিল না ঠিকই, কিন্তু সেখানে এমন এক প্রাণের ছোঁয়া ছিল যা ওই বড় বড় এসি ঘরে টাকা দিয়েও কেনা যায় না। সেন্থিলও এই প্রথম কার্তিকের এই ডেরায় পা রেখেছে। ও চারপাশটা খুঁটিয়ে দেখল, আর সম্ভবত এবারই প্রথম ওর মাথায় ঢুকল যে কার্তিকের এই মেধা কোনো নামি ডিগ্রি বা ইউটিউব ভিডিও থেকে আসেনি। এটা এসেছে এই মাটি, এই যন্ত্রপাতির শব্দ আর বংশ পরম্পরায় পাওয়া কারিগরির হাত ধরে। সারা রাত কাজ চলল এক নাগারে। কার্তিক পুরনো চাকার সেই হিট রিলিজ মেকানিজমটাকে ছোট একটা মডিউলে রূপান্তর করছিল। সেন্থিল এক মনে সেটার ক্যালকুলেশন মেলাচ্ছিল, আর প্রকাশ সারা রাত মোবাইলে টর্চটা ধরে পাথরের মতো দাঁড়িয়েছিল। নন্দিনী নিয়ম করে সবার হাতে কফি দিয়ে যাচ্ছিল। বাইরে কোথাও কুকুর ডাকছে, ভোরের প্রথম বাসের ভোঁ শোনা যাচ্ছে, কিন্তু গ্যারেজের ভেতরে কারোর চোখের পাতায় এক ফোঁটা ঘুম নেই। জেদটা এখন আর শুধু কার্তিকের একার নয়, ওটা যেন পুরো গলিটার জেদ হয়ে দাঁড়িয়েছে।
মডেলটা যখন হুট করে মাঝপথে আটকে গেল, উপস্থিত সবার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিল। সেন্থিল হতাশায় কপালে হাত দিয়ে বসে পড়ল। ওর চোখে মুখে তখন স্পষ্ট হারের ছাপ। কিন্তু কার্তিক আজ হাল ছাড়ার পাত্র নয়। সে মেশিনটা বন্ধ করল না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সেটার অদ্ভুত কাঁপুনিটা অনুভব করার চেষ্টা করল। ইঞ্জিনের সেই ঘরঘরে আওয়াজের ভেতরে সে যেন কোনো সংকেত খুঁজছে। তারপর খুব সাবধানে একটা ছোট বোল্ট আলগা করে দিল সে। ব্যালেন্স হুইলটাকে মাত্র আধ ইঞ্চি সরিয়ে দিতেই জাদুর মতো কাজ হলো। কর্কশ আওয়াজটা নিমেষেই মিলিয়ে গিয়ে একটা মিহি গুঞ্জন শুরু হলো, ঠিক যেমন দীর্ঘ কান্নার পর ক্লান্ত কোনো মানুষ শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। রাতের সেই ঘন কালো আকাশটা এখন ফিকে নীল। পরীক্ষাটা আবার নতুন করে শুরু হলো। এবার আর কোনো বিপত্তি নেই। মনিটরের রিডিংগুলো স্থির, তথ্যগুলো একে একে সুন্দর সারিবদ্ধভাবে ধরা দিচ্ছে স্ক্রিনে। কেউ উল্লাসে ফেটে পড়ল না, কেউ জয়ধ্বনি দিল না। তারা শুধু নিঃশব্দে একে অপরের চোখের দিকে তাকালো। সেই ক্লান্ত চোখের কোণে যে আরাম ছিল তা 10 ঘন্টা গভীর ঘুমের চেয়েও অনেক বেশি তৃপ্তিদায়ক। কার্তিক ধুলোমাখা হাতে বাবার পুরনো খাতাটা শক্ত করে চেপে ধরল। বিড়বিড় করে বলল, আপ্পা, আপনার সেই পুরনো আমলের হিসেবটাই আজ আমাদের ডুবতে থাকা নৌকোটাকে টেনে তুলল। ঠিক সারা রাতের সেই দম বন্ধ করা উত্তেজনার পর এই প্রথম সবাই প্রাণ খুলে হেসে উঠল। রাস্তাটা যে খুব সহজ হবে তা নয়, কিন্তু কার্তিকের মনে হচ্ছিল তারা খালি হাতে যাচ্ছে না। তাদের সাথে শুধু তার আর লোহার একটা কাঠামো নেই, সাথে যাচ্ছে একটা আস্ত মহল্লার জেগে থাকা রাত, একরাশ ভরসা আর এক বুক সাহস। কোয়েম্বাটোর থেকে চেন্নাইয়ের রাস্তাটা অনেক লম্বা, কিন্তু গাড়িতে ওঠার পর কার্তিকের কাছে চারপাশের প্রতিটি গাছ, প্রতিটি মোড় আর ধুলো ওড়া শহরটাকেও খুব আপন মনে হতে লাগল। পেছনের সিটে সযত্নে রাখা ওই মডেলটা এখন আর কেবল লোহা লক্কড় বা তারের জঞ্জাল নয়। ওটার গায়ে লেগে আছে লক্ষ্মী আম্মার হাতের ছোঁয়া, নন্দিনীর নির্ঘুম রাতের প্রার্থনা আর রামাস্বামী থাথার গরম চায়ের সেই আবেশ। একদল সাধারণ মানুষের জেদ মিলে যে কতটা অসাধারণ একটা সকাল উপহার দিতে পারে, কার্তিক সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। চেন্নাই ট্রেড সেন্টারের ভেতরে পা রাখতেই মনে হলো পৃথিবীটা এক নিমেষে বদলে গেছে। বাইরে মে মাসের তপ্ত দুপুর, আর ভেতরে এসির হিমেল হাওয়ায় ভাসছে কর্পোরেট আভিজাত্যের গন্ধ। চারিদিকে চোখ ধাঁধানো আলো, বিশাল সব ব্যানার আর ক্যামেরার ফ্ল্যাশের অবিরাম ঝলকানি। স্যুট টাই পরা একদল মানুষ ঘুরে বেড়াচ্ছেন, যাদের মুখে ইনভেস্টমেন্ট, ফিউচার আর ব্রেক থ্রু টেকনোলজির মতো ভারী ভারী শব্দ ছাড়া আর কিছুই নেই। আধি গ্রিন মোবিলিটির স্টলটা এসব জাঁকজমকের ভিড়ে বেশ সাদামাটা। খুব বড় কোনো সাজসজ্জা নেই, কিন্তু সবকিছুই ছিমছাম আর পরিপাটি। কার্তিক তার তৈরি মডেলটার পাশে ঠাঁয় দাঁড়িয়েছিল। সেন্থিল পাশে এসে খুব নিচু স্বরে জানতে চাইল, নার্ভাস লাগছে? কার্তিক ম্লান হাসল, বলল, একটু আধটু নার্ভাস হওয়া ভালো সেন্থিল। ওটাই মনে করিয়ে দেয় যে আমরা কাজটা শুধু মাথা দিয়ে নয়, কলিজা দিয়েও করেছি। হলের ঠিক উল্টো দিকেই বড়দরাজান অটোওয়ার্কসের স্টল। ওটাকে স্টল না বলে প্রাসাদ বলাই ভালো। বিশাল এলইডি স্ক্রিন, দামি আলো আর ইউনিফর্ম পরা এক ঝাঁক কর্মচারী। পুরো এলাকাটাই যেন রাজকীয় তেজে জ্বলছে। মীরা বড়দরাজান একটা গাঢ় রঙের শাড়ি পরে সেখানে দাঁড়িয়েছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল সে একদম শান্ত, কিন্তু ওর চোখের তলার কালি আর হাতের আঙুলের সূক্ষ্ম কাঁপুনি বলে দিচ্ছিল গত কয়েক রাত ওর ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। হঠাৎ করেই কার্তিকের সাথে মীরার নজর মিলল। কয়েক সেকেন্ডের জন্য মনে হল মাঝখানের এই আধুনিক হলঘরটা যেন মিলিয়ে গেল। তাদের চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো অন্ধকার ঘর, ধুলো মাখা টেবিল আর ঝড়ে পড়া পাতাগুলো। সেই পুরনো অভিমান আর না বলা যন্ত্রণার স্মৃতিগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠল। তবে আজকের তফাৎটা ছিল অন্য জায়গায়। আজ কার্তিক দরজায় দাঁড়িয়ে করুণা ভিক্ষা করার মতো কোনো সাধারণ ছেলে নয়। আজ সে তার নিজের মেধা আর পরিশ্রমের ফসল নিয়ে বুক চিতিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছে। অবশেষে প্রদর্শনী শুরু হল। লটারিতে প্রথম নাম উঠল বড়দরাজান অটোওয়ার্কসের। তাদের মডেলটা দেখতে সত্যিই অসাধারণ ছিল। বেশ একটা পেশাদার ছাপ আছে। প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক চলছিল।
স্ক্রিনে উজ্জ্বলভাবে ডেটাগুলো ফুটে উঠছিল, ক্যামেরার লেন্সগুলো ওটার ওপর ঝুঁকে পড়ল, আমন্ত্রিত অতিথিরাও বেশ মুগ্ধ হয়ে মাথা নাড়ছিলেন। কিন্তু বিপর্যয়টা আসতে খুব বেশি সময় লাগল না। হঠাৎ করে গ্রাফের একটা রেখা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। স্ক্রিনে যে তাপমাত্রা দেখাচ্ছিল সেটা হুটহাট ওঠানামা করতে শুরু করল। বরদরাজানের টেকনিক্যাল টিমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মীরা নিজের অজান্তেই হাত দুটো শক্ত করে মুঠি করে ফেলল। পিছনের সারিতে দাঁড়িয়ে জোসেফ আরুল সব দেখছিলেন, তবে তার নজর স্ক্রিনের দিকে ছিল না। তার চোখে ভাসছিল সেই শয়ে শয়ে শ্রমিকের মুখ, যাদের ঘরের চুলাটা জ্বলে এই কোম্পানির আয়ের ওপর নির্ভর করে। অবশেষে আধি গ্রিন মোবিলিটির নাম ঘোষণা করা হল। হলের ভেতর একটা হালকা শোরগোল উঠল। অনেকেই সেই ভাইরাল ভিডিওর ছেলেটাকে নিজের চোখে দেখার জন্য একটু সামনের দিকে ঝুঁকে এলো। কার্তিক ধীর পায়ে মঞ্চে উঠল। সে কোনো মুখস্থ করা বড় ভাষণ শুরু করল না, বরং তার তৈরি মডেলটার ওপর হাত রেখে খুব সাধারণ গলায় বলল, এই মেশিনটা আমি তাদের জন্য বানিয়েছি যারা মাসের শেষে তেলের খরচ ঠিক সেভাবেই মেপে চলে যেভাবে তারা বাজারের চাল ডালের হিসেব করে। মডেলটা চালু করা হলো। প্রথম কয়েকটা সেকেন্ড সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপরই হঠাৎ সিস্টেমটা ঝিমিয়ে পড়ল। স্ক্রিনে ডেটা আসতে দেরি হতে থাকল। দর্শকদের ভেতর ফিসফাস বাড়তে শুরু করেছে। সেন্থিলের মনে হচ্ছিল ওর দম আটকে আসছে। দেব মেনন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও তার চোখ জোড়া স্ক্রিনের ওপর জমেছিল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নন্দিনী 2 হাত জোড় করে চোখ বন্ধ করে প্রার্থনা করছিল। কার্তিক একবারও ঘাবড়াল না। সে মেশিনের শব্দটা শোনার চেষ্টা করল। সেই সূক্ষ্ম কম্পন আর গ্যারেজে কাটানো সেই দীর্ঘ রাতের পরিচিত ছন্দটা সে অনুভব করতে পারছিল। সে তাড়াহুড়ো করে কোনো সুইচ টিপল না, কেবল কয়েক মুহূর্ত স্থির থেকে সিস্টেমটাকে ধাতস্থ হওয়ার সময় দিল। তারপর ঠিক যেমন কোনো ক্লান্ত মানুষ বুক ভরে শ্বাস নিয়ে আবার উঠে দাঁড়ায়, মনিটরের ডেটাগুলো তেমনি শান্তভাবে সারিবদ্ধ হতে শুরু করল। তাপমাত্রার গ্রাফটা স্থির হল। এনার্জির হিডিং একদম অবিশ্বাস্য এক জায়গায় এসে থমকাল। কার্যকারিতার সেই চূড়ান্ত মান যখন স্ক্রিনে ফুটে উঠল, কয়েক সেকেন্ডের জন্য পুরো হলরুম যেন নিস্তব্ধ হয়ে গেল। তারপর শুরু হলো হাততালি। প্রথমে খুব সামান্য, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেই করতালির আওয়াজ পুরো হলের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। কার্তিক সেই উন্মাদনার মাঝেও তার কণ্ঠ শান্ত রাখল। সে বলল, একটা আবিষ্কার তখন বড় হয় না যখন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি সেটা কিনে নেয়। ওটা তখন সার্থক হয় যখন সমাজের সবচেয়ে সাধারণ মানুষটার জীবন একটু সহজ হয়। প্রযুক্তি যদি গ্রামের মেকানিক পর্যন্ত না পৌঁছয়, অটোচালকের পকেট না বাঁচায় আর শ্রমিকের দুশ্চিন্তা না কমায়,
তবে ওটা কেবলই প্রদর্শনী, কোনো সমাধান নয়। মীরা দূরে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। তার চোখে হাড়ের কোনো গ্লানি ছিল না, বরং বড় এক উপলব্ধির যন্ত্রণা। মীরা আজ প্রথমবার মানুষটাকে অন্য চোখে দেখল। যাকে সে একসময় তুচ্ছ মেকানিক ভেবে অবজ্ঞা করেছিল, সে আসলে শুধু একটা মেশিন বানাচ্ছিল না, সে ভবিষ্যৎ বানাচ্ছিল। এমন একদল মানুষের জন্য ভবিষ্যৎ, যাদেরকে বড় বড় কর্পোরেট হাউসগুলো কেবল কাগজের পরিসংখ্যান হিসেবেই চেনে, রক্তমাংসের মানুষ হিসেবে নয়। সেদিন চেন্নাই ট্রেড সেন্টারের দেওয়ালে দেওয়ালে সেই হাততালির আওয়াজ যেন এক দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি হয়ে রয়ে গিয়েছিল। তবে আসল ছাড়াটা পাওয়া গেল পরের কয়েকদিনে। খবরের কাগজগুলো আদি গ্রিন মোবিলিটির এই মডেলকে ঢাক-ঢোল পিটিয়ে নতুন দিশা বলে আখ্যা দিল। বড় বড় টেকনিক্যাল ম্যাগাজিনগুলো কার্তিকের চিন্তাভাবনা নিয়ে লম্বা চওড়া আর্টিকেল ছাপল, আর মফস্বলের সাধারণ মানুষগুলো পাগলের মতো সেই ভিডিওটা শেয়ার করতে লাগল, যেখানে কার্তিককে তার ধুলোমাখা গ্যারেজে দাঁড়িয়ে খুব সহজ ভাষায় বড় বড় সমস্যার কথা বলতে দেখা গিয়েছিল। কিন্তু কার্তিকের কাছে এগুলো কোনো উৎসবের বিষয় ছিল না। সে খুশি হয়েছিল ঠিকই, কিন্তু তার মনে হচ্ছিল একটা মেশিনের সার্থকতা তখনই যখন সেটা মানুষের কাজে লাগে। শুধু কাগজের পাতায় নাম ছাপালে পেট ভরে না। দেব মেননের অফিসে তখন ফোনের বন্যা বয়ে যাচ্ছে। ইনভেস্টররা হন্যে হয়ে দেখা করতে চাইছে, সরকারি কর্তারা চাইছে প্রজেক্ট রিপোর্ট, আর বড় বড় কোম্পানিগুলো পার্টনারশিপের জন্য ধর্ণা দিচ্ছে। সেন্থিল, যে একসময় কার্তিককে সন্দেহের চোখে দেখত, সে এখন কার্তিকের পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা ফ্যাক্টরি আর প্রোডাকশনের প্ল্যান বানাচ্ছে। দুজনের মধ্যে এখন একটা অলিখিত শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়েছে। একদিন কাজের মাঝেই সেন্থিল হেসে বলল, তোমার ওই মেশিনটা আমাদের ডেটা অ্যানালিসিসের চেয়েও বেশি ধৈর্য শিখিয়ে দিয়েছে। কার্তিক মাথা নেড়ে বলল, আর আপনার টিম আমাকে শিখিয়েছে যে স্বপ্ন যত বড়ই হোক, সেটাকে সত্যি করতে হলে একটা মজবুত সিস্টেম বা শৃঙ্খলারও দরকার হয়। কিন্তু এই উজ্জ্বল আলোর ঠিক উল্টো দিকে বড়োদ্রাজেন অটোওয়ার্কসে অন্ধকারের ছায়া তখন আরও ঘনিয়ে নেমে আসছে। চেন্নাই থেকে ফেরার পর পুরো অফিসের পরিবেশটাই যেন বদলে গেছে। যে করিডোরগুলোতে একসময় মীরা বা তার বাবার কড়া আদেশের আওয়াজ প্রতিধ্বনিত হতো, সেখানে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। একসময়ের দাপুটে বড়োদ্রাজেন অটোবক্সের করিডোরে এখন আর কারো হুকুম দেওয়ার চড়া গলা শোনা যায় না। বদলে সেখানে এখন ফিসফাস আর পা টিপে টিপে চলার শব্দ। বিক্রির গ্রাফটা প্রতিদিন নিচের দিকে নামছে, আর পুরনো কাস্টমাররা একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে। ব্যাংকও তাদের ঋণের ওপর নতুন নতুন কড়া শর্ত চাপিয়ে দিয়েছে। বোর্ড মিটিংয়ে এক চরম প্রস্তাব এলো, কারখানার দুটো প্রোডাকশন লাইন পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক এবং খরচ কমাতে এক ধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করা হোক। মীরা যখন এই প্রস্তাবটা শুনল, ওর মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। ভেতরটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এতদিন ওর কাছে কোম্পানি মানে ছিল স্রেফ কয়েকটা সংখ্যা, লাভ ক্ষতি, মার্কেট শেয়ার আর ইনভেস্টমেন্ট। কিন্তু আজ প্রথমবার ও বুঝতে পারল, প্রতিটি সংখ্যার আড়ালে একটা রক্তমাংসের মানুষের মুখ লুকিয়ে আছে।
বিকেলের দিকে মীরা একাই ফ্যাক্টরি ফ্লোরে গেল। চত্বরের অর্ধেক মেশিন বন্ধ, বাতিগুলোও টিমটিম করে জ্বলছে। এক কোণে কয়েকজন শ্রমিক তাদের টিফিন বক্স গুছিয়ে নিচ্ছিল। মীরাকে দেখেই তারা একদম তটস্থ হয়ে গেল। সেই নিস্তব্ধতা সম্মানের ছিল না, ছিল একরাশ দমচাপা আতঙ্কের। মীরা এগোতেই দেখল জোসেফ আরুলকে। সে তার পুরনো মেশিনগুলোর পাশে একটা রেজিস্টার হাতে দাঁড়িয়েছিল, কিন্তু তার নজর ছিল শূন্যে। মীরা নিচু স্বরে ডাকল, জোসেফ, সবাই এত ঘাবড়ে আছে কেন? জোসেফ আজ আর কোনো কাঁচুমাচু করল না। সে মীরার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ম্যাডাম, যখন একটা মেশিন বন্ধ হয় তখন শুধু উৎপাদন থামে না, অনেকগুলো বাড়ির উনুনও নিভে যায়। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে এক মহিলা কর্মীর অস্ফুট কথা মীরার কানে এলো। সে অন্য একজনকে বলছিল, চাকরিটা গেলে ছেলের স্কুলের বেতন দেব কি দিয়ে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু মীরার বুকের ভেতর যেন তপ্ত শলাকার মতো বিঁধল। এতদিনের জমে থাকা কর্পোরেট আভিজাত্য এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। রাতে নিজের পড়ার ঘরে একা বসেছিল মীরা। সামনে দেওয়ালের ফ্রেমে কোম্পানির পুরনো দিনগুলোর ছবি। কোথাও দাদু কারখানার উদ্বোধন করছেন, কোথাও বাবা শ্রমিকদের কাঁধে হাত দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। মীরার হঠাৎ মনে হল সে উত্তরাধিকার সূত্রে পাওয়া সাম্রাজ্যটা ঠিকই আগলে রেখেছে, কিন্তু সেটার প্রাণশক্তি বা আত্মাটা হারিয়ে ফেলেছে। সে টেবিলের ড্রয়ার খুলে কার্তিকের সেই পুরনো ফাইলটা বের করল। ওটার উপর তার নিজের হাতে লেখা ছিল, কোম্পানির ইমেজের সাথে মানানসই নয়। মীরা অনেকক্ষণ সেই লেখাটার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে তার চোখের কোণ ভিজে উঠিল। যাকে সে একদিন ইমেজের দোহাই দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই মানুষটাই ভবিষ্যতের আসল প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। সেই রাতে মীরার নিজের হারের জন্য ভয় লাগছিল না, বরং ভয় লাগছিল সেই পরিবারগুলোর কথা ভেবে, যাদের অন্যের সংস্থান তার একটা কলমের খোঁচায় আটকে আছে। আর সেই অপরাধ বোধ থেকেই এক কঠিন সিদ্ধান্ত জন্ম নিল। তাকে সেই দরজাতেই ফিরে যেতে হবে যা সে একদিন নিজের হাতে বন্ধ করে দিয়েছিল। পরদিন সকালে কোয়েম্বাটোরের আকাশটা প্রতিদিনের মতোই ব্যস্ত ছিল, কিন্তু কার্তিকের জন্য দিনটা একটু অন্যরকম। আধিগ্রিন মোবিলিটিতে কাজের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। চারদিকে নতুন নতুন পরিকল্পনা নিয়ে হইচই চলছে, কিন্তু কার্তিকের মনের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছে। হয়তো সে বুঝতে পারছিল যে সাফল্য মানেই গল্পের শেষ নয়। আসল পরীক্ষা তো তখন আসে যখন নিজের জয়ের চেয়েও অন্যের ডুবন্ত নৌকাটাকে বাঁচানো বড় হয়ে দাঁড়ায়। দুপুরের দিকে যখন সে একটু বাইরে বেরোল, দেখল অফিসের গেট থেকে খানিকটা দূরে এক চায়ের দোকানে জোসেফ আরুল দাঁড়িয়ে আছেন। লোকটার মুখটা খুব ক্লান্ত, চোখের নিচে কালি। কার্তিক তাকে চিনতে পারল, বরদরাজনের সেই পুরনো কর্মচারী যাকে সে চেন্নাইয়ের হলে দূর থেকে দেখেছিল। আসুন আঙ্কেল, কার্তিক এগিয়ে গিয়ে সম্মান দিয়ে ডাকল। জোসেফ চায়ের গ্লাসটা হাতে নিলেন ঠিকই, কিন্তু চুমুক দিলেন না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর জোসেফ গলা খাকারি দিয়ে কথা শুরু করলেন। বাবা, তুমি ভেবো না আমি মীরা ম্যাডামের হয়ে ওকালতি করতে এসেছি। আমি এসেছি ওই ফ্যাক্টরির মানুষগুলোর জন্য, যারা রোজ সকালে মেশিনের কালি মাখে আর সন্ধ্যায় বাড়ি ফিরে বউ বাচ্চাকে মিথ্যে সান্ত্বনা দেয় যে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে।
জোসেফের গলাটা ভারী হয়ে এলো। ফ্যাক্টরিতে এমন লোক আছে যার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে আছে, কারোর মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, আবার কেউ বাড়ির জন্য ধার দেনা করে বসে আছে। ওপরতলার মানুষেরা ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এর মাসুল গুনতে হবে ওই গরিব মানুষগুলোকে। তুমি চাইলে মুখের উপর না করে দিতে পারো, সে অধিকার তোমার 16 আনা আছে। কিন্তু বাবা, মাঝে মাঝে একজনের একটা ছোট্ট সিদ্ধান্ত অনেকগুলো সংসারের হাঁড়িতে চাল ফোটাতে পারে। কথাগুলো কার্তিকের বুকে তীরের মতো বিঁধল। জোসেফের ক্লান্ত চেহারায়ও যেন একটা আস্ত কারখানার হাহাকার দেখতে পাচ্ছিল। কার্তিক তাড়াহুড়ো করে কোনো বড় প্রতিশ্রুতি দিল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে একটু ভাবতে দিন আঙ্কেল। সেদিন বিকেলেই মীরা বরদরাজানের তরফ থেকে অফিসিয়ালি দেখা করার প্রস্তাব এলো। মেয়েটা যখন অফিসে ঢুকল, ওর সেই পুরনো দাপট আর অহধ্যতের লেশ মাত্র নেই। দামি পোশাক আর পরিপাটি সাজের আড়ালেও ওর চোখের নিচে জমে থাকা রাজ্যের ক্লান্তি আর পরাজয়ের গ্লানি লুকানো যাচ্ছিল না। কার্তিক ওকে একটা সাদামাটা রুমে বসতে দিল। মিনিটখানে কেউ কোনো কথা বলল না। ঘরের ভেতর এক অস্বস্তিকর নীরবতা, যেখানে মিশে আছে অতীতের সেই অপমান, চেন্নাইয়ের হাততালি আর আজকের এই নিদারুণ অসহায়তা। অবশেষে মীরা চোখ তুলে তাকাল, গলাটা খুব ধীর। আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। কোম্পানিটা ডুবতে বসেছে, কিন্তু তার চেয়েও বড় ভয় হচ্ছে আমার ভুলের প্রায়শ্চিত্ত ওই ফ্যাক্টরির সাধারণ মানুষগুলোকে করতে হবে। আমি আপনাকে চিনতে পারিনি কার্তিক, শুধু আপনার প্রতিভাকেই নয়, আপনার আত্মসম্মানবোধটাকেও আমি সেদিন পদোদ্দলিত করেছিলাম। কার্তিক এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। বুকের ভেতর সেই পুরনো অপমানের জায়গাটা একবার চিনচিন করে উঠল ঠিকই, কিন্তু সেখানে এখন আর কোনো অন্ধ আক্রোশ নেই। আছে শুধু এক ধরনের নিরাশক্তি আর সতর্ক বার্তা। কার্তিক সোজাসুজি মীরার চোখের দিকে তাকাল, গলাটা সামান্য নামিয়ে জিজ্ঞেস করল, আমাকে একটা সত্যি কথা বলবেন? সেদিন চেন্নাইয়ে আমার মডেলটা যদি কাজ না করত, আজও কি আপনি এই কথাগুলো বলতে আমার কাছে আসতেন? মীরা মুখ নামিয়ে নিল, খুব আস্তে করে বলল, হয়তো না। আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। উত্তরটায় কোনো লুকোচুরি ছিল না। কার্তিক বুঝতে পারল, সামনের এই মেয়েটা আজ ব্যবসার কাছে হার মানেনি, ও হেরে গেছে নিজের বিবেকের কাছে। কিন্তু তা সত্ত্বেও সব অপমান ভুলে গিয়ে ওকে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়াটা কার্তিকের জন্য মুখের কথা ছিল না। রাতে বাড়ি ফিরে কার্তিক সোজা লক্ষ্মী আম্মার মাধুরে গিয়ে বসল। সারা দিনের ঘটনাগুলো মায়ের কাছে খুলে বলল। মা অনেকক্ষণ কোনো কথা বললেন না, শুধু নিজের রুক্ষ হাতটা দিয়ে ছেলের মাথায় বিলি কাটতে লাগলেন। তারপর শান্ত গলায় বললেন, শোন বাবা, কাউকে মাফ করে দেওয়াটা কোনো নিয়ম নয় যে তোকে করতেই হবে, কিন্তু তাই বলে প্রতিশোধ নেওয়াটাও যেন তোর বেঁচে থাকার কারণ না দাঁড়ায়। তুই একটা মানুষকে খাত থেকে টেনে তুললে তোর সম্মান এক চুলও কমবে না। সে রাতে কার্তিকের দু চোখে ঘুম এলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ওর চোখের সামনে ভেসে উঠছিল বাবার পুরনো খাতাটা, নন্দিনীর পড়ার টেবিল, ওই রাত জাগা মহল্লার মানুষগুলো, আর জোসেফ আঙ্কেলের সেই কাপা কাপা গলা। ভোরবেলা যখন জানলা দিয়ে প্রথম আলো ঢুকল, কার্তিকের মাথায় জট পেকে থাকা ভাবনাগুলো একদম পরিষ্কার হয়ে গেল। পরদিন সকালে ও মীরাকে অফিসে ডাকল। কার্তিকের গলা একদম শান্ত, কিন্তু গলার স্বরটা ইস্পাতের মতো শক্ত। আমি সাহায্য করব, তবে এই চুক্তি শুধু আপনাদের ব্যালেন্স শিটের লাভ লোকসানের ওপর হবে না। আপনাকে সবার সামনে নিজের ভুল স্বীকার করতে হবে। ফ্যাক্টরির একজন শ্রমিকেরও যেন চাকরি না যায় তার লিখিত গ্যারেন্টি দিতে হবে। আর এই টেকনোলজিটা শুধু আপনাদের শোরুমের বড়লোকদের জন্য নয়, গ্রামের সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে হবে। মীরা টু শব্দ করল না, শুধু মাথা নেড়ে রাজি হল। মাথা নিচু করে বসে থাকা মীরার দিকে তাকিয়ে কার্তিকের হঠাৎ মনে হল, সবসময় নিজের প্রমাণ দেওয়ার মানে এই নয় যে উল্টো দিকের মানুষটাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। মাঝে মাঝে তাকে নিজের ভুল বুঝতে দিয়ে নতুন করে বাঁচার সুযোগ করে দেওয়াটাই সবচেয়ে বড় জয়। মীরা যখন মাথা নিচু করল, তখন ঘরে একদম পিনপতন নীরবতা। কিন্তু ওই একটা মুহূর্তেই যেন অনেকগুলো অদৃশ্য দেওয়াল ভেঙে চুরমার হয়ে গেল। কয়েকটা দিন কাটল ঝড়ের বেগে। তারপর এলো সেই বহুল প্রতীক্ষিত প্রেস কনফারেন্সের দিন। হলের ভেতরে থিক থিক করছে ভিড়, ঝকঝকে ক্যামেরা, এক ঝাঁক তড়িৎকর্মা সাংবাদিক। আধি আর বরদরাজনের সাঙ্গপাঙ্গরা তো ছিলই, তবে সবার নজর কাটছিল পেছনের দিকের ওই কয়েকটা শাড়ি। সেখানে বসেছিলেন কারখানার সেই সাধারণ শ্রমিকরা, তাদের রুক্ষ হাতগুলো কোলের ওপর জড়ো করা, চোখে মুখে ভয় আর একরাশ অনিশ্চিত আশার দোলাচল।
মীরা যখন মঞ্চে উঠল তার পরনে চিরচেনা সেই আত্মবিশ্বাসের বর্মটা আজ যেন একটু আলগা। হাতে কোনো নীল রঙের গ্লসি ফোল্ডার নেই কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের চাকচিক্য। সে একটা কাগজ হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেটা ভাঁজ করে পাশে সরিয়ে রাখল। কিছু সত্য আসলে লিখে আনা যায় না, সেগুলো সরাসরি বুক থেকে বেরিয়ে আসে। মাইকের সামনে দাঁড়িয়ে তার গলাটা শুরুতে একটু কেঁপে গেল, তারপর স্থির হয়ে এলো। মীরা বলতে শুরু করল, আমি একটা মারাত্মক ভুল করেছিলাম। আমি মানুষকে বিচার করার সময় মাপকাঠি হিসেবে ব্যবহার করেছিলাম তার জামাকাপড়, তার ইংরেজি বলার ভঙ্গি আর তার খুব সাধারণ জীবনযাপনকে। আমি পর্দার ওপারের মানুষটার মেধা দেখতে পাওয়ার আগেই নিজের অহংকারের পর্দা টেনে দিয়েছিলাম। আজ আমি মাথা নত করে কার্তিক সুব্রমণিয়াম আর সেই প্রতিটি মানুষের কাছে ক্ষমা চাইছি যাদের দিকে আমি কোনোদিন অবজ্ঞার চোখে তাকিয়েছি। আমি জানি বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে নিজেকে তুচ্ছ মনে হওয়াটা কতটা যন্ত্রণার। পুরো হল জুড়ে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো হাততালি পড়ল না, পড়ার কথাও ছিল না, কারণ ওখানে উপস্থিত সবাই বুঝছিল যে এই মুহূর্তটা কোনো সস্তা বাহবার জন্য নয়। এরপর কার্তিক মঞ্চে এলো। সে মীরার চোখের দিকে তাকালো একবার, তারপর ফিরে তাকালো তার নিজের লোকগুলোর দিকে। তার চোখে কোনো বিজয়ী সেনাপতির দম্ভ ছিল না, ছিল কেবল এক গভীর প্রশান্তি। কার্তিক খুব শান্ত গলায় বলল, ভুল করলেই কেউ ছোট হয়ে যায় না যদি সে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার হিম্মত রাখে। আর যাকে আঘাত করা হয়েছে সেও বড় হতে পারে যদি সে নিজের ক্ষতগুলো আঙলে না বসে থেকে অন্যের ঘরের অন্নসংস্থানের কথা ভাবে। সেই দিন থেকে এক নতুন অধ্যায় শুরু হল। বরদরাজেন অটোওয়াক্সের যে চাকাগুলো জং ধরে থেমে গিয়েছিল সেগুলো আবার ঘর ঘর শব্দে ঘুরতে শুরু করল। শ্রমিকরা শুধু নতুন প্রযুক্তির ট্রেনিং পেল না, তারা পেল নিজেদের হারানো সম্মান। জোসেফ আরুলের কপালে যে চিন্তার ভাঁজগুলো স্থায়ী বসত গেড়েছিল সেখানে আজ স্বস্তির রেখা। আধি আর বরদরাজনের তৈরি ওই নতুন মডেলটা শুধু কাঁচের স্বরূপের জন্য রইল না, ওটা পৌঁছল সেই সব সাধারণ পরিবারগুলোর কাছে যারা এতদিন বড় স্বপ্ন দেখতেও ভয় পেত। গণপতির সেই পুরনো সুব্রমণিয়াম মোটর শেড আজও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। রাস্তার মোড়ে দাঁড়ালে সেই পরিচিত টিনের চাল আর পোড়া মোবিলের গন্ধ পাওয়া যায়। তবে এখন সেখানে রবিবারের দুপুরগুলো একটু অন্যরকম। একদল কুচি কাঁচা ছেলেমেয়ে ভিড় করে সেখানে, তাদের ছোট ছোট হাতে ধরা থাকে রেঞ্জ আর স্ক্রু ড্রাইভার। কার্তিক তাদের মাঝখানে বসে খুব ধৈর্য ধরে বোঝায় কোন যন্ত্রের কি কাজ। সে ওদের চোখের দিকে তাকিয়ে বলে, মনে রাখিস, মেধা কখনো দামি পোশাকে ঢাকা থাকে না, তুই কে সেটা তোর কাজই বলে দেবে। ওদিকে নন্দিনী এখন নার্সিংয়ের পড়াশোনায় ডুবে থাকে। সাদা ইউনিফর্মে তাকে দেখলে এখন আর সেই অসহায় মেয়েটা মনে হয় না। আর লক্ষ্মীআম্মা, তিনি প্রতিদিন ভোরে প্রদীপ জেলে গণপতির সেই পুরনো ছবিটার সামনে দাঁড়ান। ধূপের ধোঁয়ায় যখন ঘরটা ভরে যায় তিনি খুব মৃদুস্বরে বলেন, দেখলে তো, তোমার ছেলে কিন্তু সস্তা দামি মোহে পথ হারায়নি। রামাস্বামী থাথা এখনও সেই তেতো চা বিক্রি করেন, তবে এখন হাসলে তার মুখের বলিরেখাগুলো যেন আরও স্পষ্ট হয়। তিনি কাঁচের গ্লাসে চা ঢালতে ঢালতে বলেন, ব্যাটা, হাতের ওই গ্রিসের দাগ নিয়ে লজ্জা করিস না, ওগুলোই তো আসল পৃথিবীর কারিগর। জীবন আসলে আমাদের খুব রুক্ষ একটা সত্য শেখায়। তুচ্ছ তাচ্ছিল্য মানুষকে গুড়িয়ে দিতে পারে ঠিকই, কিন্তু পেছনে যদি পরিবারের ভালোবাসা আর নিজের জেদ থাকে তবে ওই অপমানই একদিন জ্বালানি হয়ে বুক জ্বলে ওঠে। ক্ষমা করা মানে সব ভুলে যাওয়া নয়, বরং এটা প্রমাণ করা যে তোমার মনটা ওই কষ্টের চেয়ে অনেক বড়। এই গল্পটা যদি আপনার কোথাও একটু ছুঁয়ে গিয়ে থাকে তবে আমাদের জানান, আপনি কি কখনো কারো কাছে ছোট হয়েছিলেন? আপনার অভিজ্ঞতা অন্য কারো সাহস হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যারা আজ একটু অনুপ্রেরণা খুঁজছে তাদের কাছে এটা পৌঁছে দেবেন। আসলে মানুষের আসল দাম তার ব্যাংক ব্যালেন্স বা ইংরেজি উচ্চারণে থাকে না, থাকে তার চরিত্রে আর সততায়। কার্তিককে সবাই ছোট ভেবেছিল, দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে তার ভেতরের রাগটাকে ঘৃণা হতে দেয়নি, সেটাকে মেহনত আর ধৈর্যে বদলে দিয়েছিল। পরিবারই তো মানুষের আসল খুঁটি। মায়ের দোয়া আর বোনের চোখের ভরসায় একজন সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে তোলে। কেউ যখন আমাদের টেনে নিচে নামাতে চায় তখন চিৎকার না করে
কাজে জবাব দেওয়াই বুদ্ধিমানের কাজ। আর মনে রাখবেন, ক্ষমা কোনো দুর্বলতা নয়। যখন কেউ নিজের ক্ষত ভুলে অন্যের অন্য সংস্থানের কথা ভাবে, তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।